দেবুদা থামল, তারপর হেসে বলল, বেশ, শোন তবে। সালটা হলো 1686। জব চার্নক ব্রিটিশ কোম্পানির জাহাজে করে এসে পৌঁছলেন আমাদের আনন্দনগরে। কলকাতা তখনও গ্রাম, নামটাও কলকাতা ছিল না, ছিল আনন্দনগর। কিন্তু গ্রাম আনন্দনগরের নগর রূপ নিতে তখন প্রায় 4 বছর বাকি। ব্রিটিশদের প্রথম পছন্দ ছিল আনন্দনগরে একটা দুর্গ স্থাপন করার, কারণ আনন্দনগর ছিল সেই সময় জলপথে আসা যাওয়া করার সব থেকে ভালো মাধ্যম। পথ বলতে সেই সময় কিছুই ছিল না, কাঁচা মাটির পথ, আর না হলে জঙ্গল ঘেরা দুর্গম পথ, যেখানে ডাকাত পড়ার ভয় থাকতো বেশি। তাই বেশিরভাগ মানুষ জলপথটাকেই বেছে নিত যাতায়াত করার জন্য। কিন্তু সদ্য বিদেশ থেকে আসা জব চার্নক এখানে পা রাখতে পারলেন না, কারণ সেই সময় সমগ্র এলাকার নবাব ছিলেন স্বয়ং মুর্শিদাবাদের নবাব, নবাব আলীবর্দী খাঁ। তিনি অনুমতি দিলেন না দুর্গ করার, কারণ ব্রিটিশদের উদ্দেশ্য ছিল ব্যবসার জন্য একটা কুঠি তৈরি করবে, কিন্তু সেটা হবে দুর্গের মতো। আর এইটাতেই আপত্তি ছিল নবাবের, কারণ দুর্গ সেই সময়ে শুধুমাত্র রাজা বা নবাবদের বানানোর অধিকার ছিল। কাজেই জব চার্নক অনুমতি না পেয়ে জাহাজে করেই এদিক ওদিক ঘুরতে লাগলেন। প্রায় 4 বছর জাহাজে কাটানোর পর জব চার্নক ঠাঁই পেলেন সুতানুটিতে। 4 বছর পর তিনি অনুমতি পেলেন ব্যবসার জন্য একটা অস্থায়ী দুর্গ বানাবার, আর সেই অনুমতি দিয়েছিলেন স্বয়ং নবাব আলীবর্দী খাঁ। পাকাপাকি নয়, অস্থায়ীভাবে একটা দুর্গ তৈরি করতে পারবে। 1690 সালে কলকাতার পত্তন হয়। এই ঘটনাটা এই জন্য বললাম যাতে যে পরের ঘটনাটা তোদের এখন বলবো সেটা বুঝতে পারিস। হঠাৎ করে সেই ঘটনায় গেলে বুঝতে পারবি না কিছুই। যাই হোক, এবার আসি 1856 সালে। পলাশির যুদ্ধ হয়ে প্রায় 100 বছর কেটে গেছে। 13ই মার্চ লখনৌয়ের আওধনগর থেকে 10ম এবং শেষ শাসক ওয়াজিদ আলী শাহ তার মা জনাবি আলিয়া এবং ভাই প্রিন্স সিকান্দার হাসমতকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে লখনৌ ত্যাগ করলেন। গন্তব্য তখন কলিকাতা, কারণ লর্ড ডালহাউসি তার নবাব পদ কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে। তাই তিনি ঠিক করলেন যেখানে এত অপমান সেখানে আর তিনি থাকবেন না। যদিও কলিকাতা তিনি নিজে থেকে আসেননি, তাকে আরও অপমানিত করার জন্য কলকাতার খিদিরপুরের কাছে একটা খালি জমি পড়ে আছে, সেখানে থাকার ব্যবস্থা করলেন। জায়গাটার আলাদা করে কোনো নাম ছিল না, সেখানে মাটির টাওয়ার অর্থাৎ মাটির ঢিপি ছিল। সেই থেকে জায়গাটার নাম হয় মাটিয়া বুর্জ। লোকমুখে সেই জায়গার নাম হয়েছে মেটিয়া ব্রুজ। শব্দটি আরও ভেঙে হয়েছে বুরুজ। সেখানে নবাব ঠিক করলেন মাটিয়া বুর্জটাকে মিনি লখনৌ তৈরি করবেন। সেই থেকে নবাব থেকে গেলেন মাটিয়া বুর্জে, কাটালেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি। কি কেমন লাগলো গল্পটা? দারুণ লাগলো দেবুদা, দারুণ লাগলো। দেবুদার কাছে গল্প শুনতে আমাদের বেশ লাগে। গল্প শুনতে শুনতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম। একে একে সবাই মিলে ধরাধরি করে জিনিসপত্র নামানো হলো। আমাদের খেলা শুরু হলো। পাশেই দেখলাম হালুইকর রান্না বসাচ্ছে। একসময় রান্না শেষ হলো। মিনুদি ও তার বন্ধুরা আমাদের ডেকে খেতে দিল। কিছুক্ষণের মধ্যেই চলে এলো গরম গরম বেশ ফোলা ফোলা লুচি আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি। আহা, কি স্বাদ! খিদেও পেয়েছিল প্রচুর। খাওয়া শেষ হলে পর মিনুদি বলল, সবাই সবার মতো খেলাধুলা করো, কিন্তু বেশি দূর কিন্তু কোথাও যাবি না, অচেনা জায়গা, হারিয়ে যাবি কিন্তু। মিনুদির এমন কথায় মায়ের কথা মনে পড়ে গেল। মাও ঠিক এইভাবেই বারণ করত। আমার বাড়ির বাইরে বেড়ানো এই প্রথম। যা কিছুই দেখি তাই আমার কাছে নতুন লাগে। সবই যেন একটা আলাদা নতুন দেশ। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, হঠাৎ চোখে পড়লো একটা আম গাছ। আমরা সবাই মিলে আম পাড়তে যাব। হঠাৎ মিনুদি ডাকলো, খেতে ডাকছে সবাইকে। শালপাতায় পরিবেশন হলো প্রথমে গরম গরম ধোয়া ওঠা ভাত, ডাল আর গোল গোল করে কাটা আলু ভাজা।
তারপরেই আসলো মুরগির মাংসের কষা। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, এমন মাংস আগে কখনো খাইনি তো। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, ভীষণ ভালো হয়েছে। এটা ঠিক মাংস কষা নয়। তবে কি এটা কষা মাংস নয়? এটা কি? তা জানি না, তবে মাংস কষা নয়। ঠিক ধরেছিস তুই, এটা মাংস কষা নয়। তবে কি? এটা মুরগির দো পেঁয়াজা। সেটা আবার কি? এটা একটা রান্নার পদ। রান্নারও আবার এমন নাম হয়? সব হয়, খেয়ে নে এবার। এরপর আমরা সবাই তৃপ্তি করে খাবারগুলো খেলাম। খাবার পর দেবুদাকে ধরলাম একটা গল্প বলার জন্য। দেবুদা রাজরাজাদের গল্প শুরু করলো। গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। হঠাৎ করে শরীরে একটা ব্যথা অনুভব করলাম। কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। হাত নাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই নাড়াতে পারলাম না। চারিদিকে তাকিয়ে দেখলাম আমি মেঝেতে বসে আছি, কিছু দেখতে পাচ্ছি না, খুব অন্ধকার চারদিকে। চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কিছুই যখন বুঝতে পারলাম না, তখন খানিকটা শান্ত হওয়ার চেষ্টা করলাম। কিছুই মনে পড়ছিল না, কিভাবে এখানে এলাম, কিচ্ছু না। এভাবে বেশ কিছুক্ষণ সময় কাটার পর হঠাৎ একটা দুশ্চিন্তা মাথায় এলো। আমরা তো মিনুদি আর তার বন্ধুদের সাথে ছিলাম, তাহলে তাহলে ওরা কোথায় গেল? ঘরের আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকগুলো চেনা মুখ, কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, যে আমরা এলাম কি করে এখানে। আসলে বাবা মা চলে যাবার পর মিনুদি আর বন্ধুদের এই ভালোবাসাই আগলে রেখেছিল। আজকে তাদেরকেও যখন দেখতে পেলাম না, তখন গায়ে হাতে পায়ে অসম্ভব ব্যথা করতে লাগলো। নড়তে পারছি না, হেলতে পারছি না, কিছু করতে পারছি না। এইভাবে যে কতক্ষণ ছিলাম তা জানি না। হঠাৎ করে চোখে আবার ঘুম নেমে এলো। আগাগোড়াই যেন একটা ঘোরের মধ্যে রয়েছি, কিছু বুঝতে পারছি না। আজ অন্ধকারে আছি 5 দিন ধরে। খিদের সময় হিসাব করে দিনের হিসাব করেছি, আর শরীরে অসম্ভব ব্যথা, সমস্ত শক্তি চলে গেছে। বসে বসে আসন্ন মৃত্যুর দিন গুনছি। এইভাবে 10 দিন কাটানোর পর হঠাৎ একদিন অনুভব করলাম আমাকে কেউ যেন তুলে বসানোর চেষ্টা করছে। প্রথমে ভাবলাম মনের ভুল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ভুল ভাঙল। অনেক চেষ্টার পর সে আমাকে তুলে বসালো, তারপর জোর করে দাঁড় করিয়ে দিল। কোমরে একটা দড়ি বেঁধে আমাকে টেনে নিয়ে চলল। তারপর একটা সিঁড়ি দিয়ে নামলাম। নামার পরে আমাকে এক জায়গায় বসিয়ে দেওয়া হলো। পরে আওয়াজ পেয়ে বুঝলাম কোনো একটা মোটর গাড়িতে বসেছি। একটু পরে গাড়িটা এসে থামলো। আমাকে নামানো হলে পর বুঝতে পারলাম পায়ের নিচে বালি, কিন্তু কোথায় এসেছি বুঝতে পারলাম না। চলতে চলতে অনুভব করলাম আমি ক্রমশ নিচের দিকে যাচ্ছি, সিঁড়ির ধাপ বুঝতে পারলাম। মিনুদির সাথে ঘুরতে যাওয়ার সময় পায়ে রবারের জুতো ছিল, সেটা এখন আর নেই। ক্রমশ যত নিচে নামতে লাগলাম, ঠান্ডাটা তত বাড়তে লাগলো। অভুক্ত শরীরটা যেন আর চলছিল না। নিজের ভার সামলে রাখতে না পেরে অন্য লোকেদের সঙ্গে ধাক্কা খাচ্ছিলাম। হঠাৎ করে মনে যেন একটু বল পেলাম, বুঝতে পারলাম আমি একা নই, সঙ্গে সঙ্গে আরও লোক আছে। সিঁড়ির শেষ ধাপটা বুঝতে পারিনি। ক্লান্ত শরীরে নামতে গিয়ে একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়লাম। হঠাৎ হঠাৎ একটা মানুষের গলার আওয়াজে পুরো জায়গাটা যেন কেঁপে উঠল। আওয়াজ শুনলে শরীরের রক্ত যেন জল হয়ে যায়। ভাষাটা বড় অদ্ভুত, আমার চেনা জানা কোনো ভাষা নয়। এইটা বুঝলাম কোনো কিছু হয়তো নির্দেশ করছে কাউকে ওই আওয়াজটা। তারপরে হঠাৎ দেখলাম আমাদের হাতের বাঁধনগুলো খুলে দিল। প্রায় 10 দিন পর চোখ দুটো বাঁধা অবস্থা থেকে মুক্ত হলো। এতদিন পর চোখে আলো এসে পড়াতে খুব খুব অস্বস্তি হচ্ছিল। তারপর যা দেখলাম তাতে আতঙ্ক আরো দ্বিগুণ হয়ে গেল। বিশাল আয়তনের একটা ঘরের মধ্যে অসংখ্য লোক, সবার চোখে মুখেই কিরকম একটা আতঙ্কের ছাপ। সবাই মিলে কি যেন একটা কাজ করছে তারা। ঘরের মধ্যে আলাদা করে কোনো যান্ত্রিক আলো নেই, হলুদ আলো ছড়িয়ে আছে ঘর জুড়ে। সব থেকে অদ্ভুত লাগলো তাদের পোশাক পরার ধরন দেখে। যারা কাজ করছে তাদের ঊর্ধ্বাঙ্গ পুরো নগ্ন, নিম্নাঙ্গে এক ধরনের সাদা কাপড় হাঁটু অবধি। কিছু লোক বসে আছে একটা চৌকো পাত্রের সামনে,
যদিও প্রথমে চৌবাচ্চা ভেবেছিলাম, পরে দেখলাম না, যারা ওই পাত্রের সামনে বসে আছে তাদের বাঁ হাতে সবুজ রঙের একটা অদ্ভুত ফল আর ডান হাতে একটা ধারালো ছুরি। সেই ছুরি দিয়ে কেটে কেটে ফলের গা থেকে একটা আঠালো ধরনের রস বার করছে। চৌবাচ্চার মুখে একটা ফুটো রয়েছে, রসটা ওইখান দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আরেক দল লোক দেখলাম একটা বড় জাঁতা কলের মতো যন্ত্র সবাই মিলে ঘোরাচ্ছে, তবে কি পেশাই করছে সেটা বলা মুশকিল। সবচেয়ে ভয়ের জিনিস এটা দেখলাম, এই যারা কাজ করছে তাদের তদারকি করছে কিছু অদ্ভুত দেখতে মানুষ। ওদের হাতে ধরা লোহার এক ধরনের ডান্ডা, হয়তো ঝুলিয়ে রেখেছে শাস্তি দেবে বলে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওদের কারোর মুখ মানুষের মতো নয়, কারোর বিড়ালের, কারোর বাজ পাখির, কারোর বা আবার সেটা শেয়ালের। কি মনে হতে আমার ডান দিকে তাকালাম, দেখলাম একটা পাথরের বেদির মতো করা, বেশ কিছুটা উঁচু। সেই বেদিটার ওপরে লোহার ডান্ডা দিয়ে একটা খোপ মতো করা। হঠাৎ দেখলাম একজন উঠে আমাদের দিকে এগিয়ে আসছে। তার মাথাটা মানুষের মতো নয়, মাথাটা কালো শেয়ালের মতো। দেখে দেখে গাটা শিরশির করে উঠল। আমাদের সামনে এসে মুখের সামনে ঝুঁকে দেখতে লাগলো আমাদের। হিন্দি না বাংলা না ইংরেজি কি একটা ভাষায় কথা বললো, বুঝতে পারলাম না। আমাদের দলে 10 জন মতো মেয়ে ছিল, আমাদের সঙ্গে তাদেরকে দেখলাম না। ইন্দ্রাণীর কথা মনে পড়লো আমার, ও হয়তো হারিয়ে গেল চিরতরে। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আমাদের জন্য খাবার এলো, কেমন যেন কালো আর থকথকে ধরনের খাবার। দেখে ভক্তি হলো না। আমাদের এক বন্ধু বিকাশ, ও খাবারের বাটিটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেললো। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পাশের লোকটা হাতের ডান্ডাটা নিয়ে ওর মাথায় সজোরে চালিয়ে দিল। বিকাশ মাটিতে লুটিয়ে পড়ল। মনে হলো ওর প্রাণবায়ু বেরিয়ে গেল। কে জানে, ভগবানের হয়তো এরকমই ইচ্ছে ছিল। হঠাৎ মনে পড়ল গ্রামের ওই সাধু বাবার কথা। হয়তো উনি ওটাই বলেছিলেন, জীবনে বড় বিপদ আসতে চলেছে। হঠাৎ করে যারা পাহারা দিচ্ছিল তারা আমাদের দিকে এগিয়ে এলো পাথারি মারতে শুরু করলো। আমাকে পা দিয়ে লাথি মারতে লাগলো, আর আর বিকাশকে ঝুলিয়ে রাখলো ওই বেদিটার ওপর, ওই গোলপোস্টের মতো জায়গাটায়। যেই ধারালো ছুরিটা দিয়ে ফল কাটা হচ্ছিল সেটা দিয়ে বিকাশের সমস্ত জামা কাপড় কেটে ফেললো। তারপর সেই ছুরি দিয়েই দেহ থেকে চামড়াটা আলাদা করতে লাগলো। ঝরঝর করে রক্ত পড়ছে। এদের পৈশাচিক কাণ্ড কারখানা কিচ্ছু মাথায় ঢুকছিল না। শেষে মাথাটাকে থেতলে দুভাগ করে একপাশে ফেলে দিল। আর দেখতে পারলাম না, অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল দেখলাম ওই আগের জায়গায় বসে আছি। আমার পাশে আমার কোনো বন্ধুই নেই। আমার জ্ঞান ফিরেছে দেখে আমাকে টেনে নিয়ে ওই চৌবাচ্চাটার সামনে বসিয়ে দিল, হাতে একটা ফল আর একটা ছুরি দিয়ে। এখানে জল তেষ্টা পেলে জল দেয় না, খাবারও দেয় না। অর্ধেক সময় খালি পেটেই কাটাই। শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এরকমই চলতে লাগলো দিনের পর দিন। মনের মধ্যে একটা চাপা ইচ্ছে তৈরি হলো, যদি কোনোভাবে পালাতে পারি। কিন্তু এখানে পালাবার কোনো পথ নেই। সবসময় কড়া পাহারায় রাখা হয়েছে আমাদের, আর মোটা শিকল দিয়ে হাতে পায়ে বেরি পড়ানো থাকে সব সময়। একদিন কাজ করতে করতে মনটা হঠাৎ ব্যাকুল হয়ে উঠল। যেভাবেই হোক পালাতেই হবে। যদি ধরাও পড়ে যাই তাতে কি, মৃত্যু হলে মুক্তি তো হবে। একদিন আমাদের বন্ধু পটল কিভাবে জানি না বুদ্ধি করে পালানোর পথ বার করলো। প্ল্যান অনুযায়ী পটল হঠাৎ একদিন কাজ করতে করতে অজ্ঞান হয়ে গেল। সবার মতো আমিও ভাবলাম ওর শরীর খারাপ, কিন্তু দেখলাম না, ওর অন্য প্ল্যান ছিল। ওর দেহটা তুলে নিয়ে যাওয়ার সময় আলতো করে হাতে স্পর্শ করলো আমাকে, যদিও ওর চোখটা বন্ধ ছিল। কি একটা জিনিস দিল, আমি সঙ্গে সঙ্গে কোমরে গুজে নিলাম। হঠাৎ দেখলাম ওই লোকগুলো পটলকে লোহার শিকলি দিয়ে বেঁধে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম ওর চালাকি ধরা পড়ে গেছে। মনের ভেতরটা ভয় কুকড়ে গেল আমার। পটলকে জীবন্ত বাঁধা হলো ওই বেদিটার ওপরে। হঠাৎ
একটা সরু তারের মতো জিনিস ওর নাকের ভেতর দিয়ে ঢুকিয়ে দিল। যন্ত্রণায় ছটফট করছিল ও। আমি চিৎকার করে বলতে লাগলাম, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। কিন্তু কোনো লাভ হলো না। আস্তে আস্তে ওর আর্তনাদ কমতে লাগলো। একটা সময় পর মনে হলো ও আর বেঁচে নেই। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল, দেখলাম একটা ছোট্ট ঘরের মধ্যে রয়েছি। ঘরে একটা প্রদীপের মৃদু আলো জ্বলছে, তবে ঘরের ডান দিকটা যেন চাপ বাঁধা অন্ধকার। মাথায় এখনো প্রচণ্ড ব্যথা। দেখলাম আমি একটা জেলখানার গারদে আটকে রয়েছি। এমন সময় ঘরের চাপা অন্ধকার থেকে একটা খুব খুব কাশির আওয়াজ ভেসে এলো। মুখ ঘোরালাম সেই দিকে। অন্ধকারটা সয়ে আসতে একটা মুখ যেন দেখতে পেলাম। লোকটা আমার দিকে এগিয়ে আসছে। আমি সরতে সরতে যত প্রদীপের কাছে যেতে পারি সেদিকে এগোচ্ছি। লোকটা আমার কাছে এসে দাঁড়ালো। দেখলাম এই গরমের মধ্যেও লোকটার মাথা থেকে পা অবধি একটা কম্বল মুড়ি দেওয়া। দেখে মনে হলো বেশ অনেকটাই বয়স। মুখের বাঁ দিকটা কম্বলে ঢাকা, আর ডান দিকের চামড়াগুলো কিরকম গুটোনো। চোখটা সেই অন্ধকারে ঢুকে গেছে। চোখের মনের হদিশ পাওয়া মুশকিল। আমি চুপচাপ আছি। আমার দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, বাঙালি? আগে হ্যাঁ। আমরা প্রহরীর বড় কাছাকাছি আছি, এখন কোনো কথা না। আর একটু পরে এরা খেতে দেবে, তারপর বরং ওই অন্ধকারটায় এসো, কথা বলা যাবে। আচ্ছা। হ্যাঁ। লোকটা ওঠার জন্য মুখটাকে নিচু করে দেহটাকে তুলল। তখন একটা অদ্ভুত জিনিস দেখলাম। মুখের যেই দিকটা কম্বল দিয়ে ঢাকা দেওয়া ছিল সেদিকে কোনো মাংস নেই, একেবারে কঙ্কাল ছাড়। আর সেখানে হাড়ের মধ্যে সাদা সাদা এক ধরনের পোকা। জীবন্ত অবস্থাতেই ওনার শরীরে পচন ধরেছে। হঠাৎ দেখলাম লোকটার কথাটাই ঠিক। কিছুক্ষণের মধ্যে পাথরের বাটিতে খাবার দিয়ে গেল। আরে খেয়ে নাও, খেয়ে নাও, এটা ঘাস সেদ্ধ দিয়েছে, মানুষের মাংস নয়। নিশ্চিন্তে খেয়ে নাও। লোকটার কথায় ভরসা করে খাবারটা তুলে একটু মুখে দিলাম। অবাক হলাম। তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এত কিছু জানলেন কি করে? কারণ ওরা ওই খাবারটা দেয় যাতে কেউ খেতে না পারে, আর না খেতে খেতে দুর্বল হয়ে পড়বে, আর তখনই তারা সমস্ত অঙ্গ কেটে আলাদা করবে। তাহলে এইখানে এই খাবার দেওয়ার মানে কি? 3 ধরনের শাস্তি হয় এখানে: বেত্রাঘাত, কারাগার, আর জীবিত বা মৃত মানুষের চামড়া কাটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে বার করে নেওয়া। এদের বিশ্বাস অনুযায়ী যারা কারাগারে থাকে তারা শয়তানের প্রসাদে কাজে লাগবে, তাই তাদেরকে ধীরে ধীরে বিষের মাধ্যমে মারা হয়। কিভাবে সেটা? আর একটু পরেই বুঝতে পারবে। কি বুঝতে পারবো? তুমি জানো এখন তুমি কোথায় আছো? না, জানি না। তুমি এখন মিশরে আছো। তোমায় পাচার করে আনা হয়েছে। শুনে অবাক হয়ে গেলাম। লোকটা বলে কি? এটা নাকি মিশর? আমি শুনেছি এখানে নাকি বড় বড় পিরামিড আছে। হ্যাঁ, ঠিক শুনেছ। তবে অবাক করা ব্যাপার হলো তুমি এখন যেখানে আছো, শুধু এই জায়গা বলে না, পুরো যে জায়গাটায় আছো, মানে যেখানে সবাইকে দেখতে পাচ্ছ একসঙ্গে, সেই জায়গাটাও রয়েছে সমগ্র একটা পিরামিডের নিচে। এই কথাটা শুনে ভীষণ রকমের আশ্চর্য হয়ে গেলাম। আমরা নাকি আছি পিরামিডের নিচে? না, আমরা ভিতরে নই, তারও নিচে আছি আমরা। কি বলছেন এইসব? যা শুনছো ঠিকই শুনছো। আর তোমাদের এখানে পাচার করে নিয়ে আসা হয়েছে, তোমাদেরকে বিক্রি করা হয়েছে। আর এরা মানুষের শরীর থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ বার করে বিক্রি করে। ও, তাই জন্যই ওরা দেহ কেটে সবকিছু বার করে? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। তাহলে জীবন্ত দেহ থেকে চামড়া আলাদা করে কেন? সেই চামড়াও বিক্রি হয়, তবে এটা শুনেছি মানুষের চামড়া দিয়ে তৈরি জিনিসের নাকি পাওয়া দুর্লভ, তাই এর দামও হয় আকাশ ছোঁয়া। শুনেছি মানুষের চামড়া দিয়ে নাকি বই তৈরি হয়। শুনে গাটা শিউরে উঠল। বললাম, বই? মানুষের চামড়া দিয়ে? হ্যাঁ, বই। তাহলে আমাদের এখানে কারাগারে রাখলো কেন? এখানে যারা থাকে, অর্থাৎ এই কারাগারে, তারা শয়তানের প্রসাদ হয়, বললাম না তখন। তাদের শরীরে এক ধরনের বিষ প্রয়োগ করা হয়, মাত্রায় কম থাকে, তাই ধীরে ধীরে মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে। মানে আপনার শরীরেও বিষ দেওয়া আছে? লোকটা মৃদু হাসলো। যে দিকটায় মাংস পচে গিয়েছে সেই দিকটার দাঁতগুলো বেরিয়ে পড়লো হাসার সময়। দেখে মনে হচ্ছিল সাক্ষাৎ কঙ্কাল হাসছে যেন। আমরা আছি স্টেপ পিরামিডের নিচে। এই পিরামিড গিজা পিরামিডের মতো মসৃণ নয়, এটা তৈরি হয়েছিল ধাপে ধাপে। দেখে মনে হবে যেন বড় বড় সিঁড়ির ধাপ।
আজ থেকে 4700 বছর আগে ফেরাও জোসেরের তৈরি এই পিরামিড। এটাই ছিল মিশরীয়দের প্রথম পাথর দিয়ে তৈরি পিরামিড। এর আগে এরা শুধু পাথরের দরজা জানালা বানাতো। এর আগে তারা ইট কাঠ দিয়ে তৈরি করত ঘরবাড়ি। সেই সময় এই পিরামিডের নকশা তৈরি করেন ইমহোটেপ। ইনি ছিলেন মিশরের সূর্য দেবতা রায়ের মন্দিরের প্রধান পুরোহিত। তাকে প্রাচীন পৃথিবীর অন্যতম স্থপতি, প্রকৌশলী ও চিকিৎসক বলা হয়। এটা কি ধরনের বিষ? এতে কি হয়? আমাদের শরীরে যে বিষটা জোর করে প্রবেশ করানো হয় সেটা হলো হেমোটক্সিন নামক এক ধরনের বিষ, যেটা সাপের মধ্যে থাকে। কি সাপ? এই বিষটা পাওয়া যায় র্যাটল নামক এক ধরনের সাপে, যে থাকে মরুভূমির বালিতে। এরা সাধারণত গরম জায়গায় থাকে। এই সাপ চলার সময় ঝনঝুনির মতো আওয়াজ হয় লেজে। আর সব থেকে বড় ব্যাপার হলো এদের বিষে আছে ভেনমবেন এ, যার ফলে মানুষের শরীরে বিষটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে রক্তকণিকাগুলো জমাট বাঁধতে শুরু করে। তবে এটা বেশি কার্যকর হয় যে জায়গায় প্রবেশ করানো হয় সেই জায়গায়। পরে যদিও ধীরে ধীরে বিষটা সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে, আর জমাট বাঁধা রক্তে যেহেতু কোনো রকমভাবে রক্ত চলাচল করতে পারে না, সেহেতু সেই জায়গায় মাংসপেশি পৌঁছতে শুরু করে। আর পচে যাওয়া মাংসগুলো চামড়ার সঙ্গে খসে খসে পড়ে কঙ্কাল বেরিয়ে যায়। আর জীবন্ত মানুষের গায়ে দেখা দেয় এক ধরনের সাদা সাদা পরজীবী পোকা। সেই পোকাগুলো ক্রমশ খেতে থাকে মরে যাওয়া মাংস আর চামড়াগুলো। আর জীবন্ত মানুষ প্রতিদিন ভোগ করতে থাকে নরক যন্ত্রণা। তখন মনে হয় এর থেকে মৃত্যুও ভালো। তবে বিষটা কার্যকর বেশি হয় গরমেই, আর সেই বিষটা মানুষকে ভেতর থেকে পৌঁছিয়ে দেয়, যার ফলে মানুষ আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়ে। ওনার কথাগুলো শুধু বিস্মিত হয়ে শুনে গেলাম। আমি পুরো বাকরুদ্ধ। কি হলো, একদম চুপ করে গেলে কেন? আচ্ছা, ওনাদের অমন মুখ কেন? কেমন মুখ? মানুষের শরীরে পশুর মুখ, এমন মুখ হয় নাকি? আগের যুগে মিশরীয়রা পশুদের দেবতা রূপে পুজো করত। যেমন শেয়াল, কুমির, বাজ পাখি, বেড়াল, এরা ছিল দেবতা এক একজন। দেবতাদের দেখতে ছিল ঠিক এমনই, মানুষের শরীরে যে কোনো পশুর মাথা। আর সেই সময় যারা রাজা ছিলেন তারা নিজেদের দেবতাদের সঙ্গে তুলনা করতেন। আর এখানে যিনি আছেন, মানে ওই বেআইনি কাজ যিনি করাচ্ছেন, তিনি আসলে একজন পাগল সায়েন্টিস্ট। নিজেকে সর্বে সর্বা মনে করেন, আর তিনি নিজেকে দেবতা মনে করেন। আর সে থেকেই তিনি আর তার দলের লোকজন সবাই ওই দেবতা অর্থাৎ পশুদের মুখোশ পড়ে থাকে। তাদের মুখটাও লুকোনো যায় অনায়াসে। চেনেন সেই পাগলা বিজ্ঞানী আসলে কে? হ্যাঁ, চিনি। কে সে? বলবো না, সবকিছু জানার দরকার তোমার নেই। আচ্ছা, আপনি এখানে কেন? আর আপনি কে? আমি একজন পুলিশের লোক, খবরিও বলতে পারো, আবার শখের গোয়েন্দাও বলতে পারো। মূলত পুলিশের খবরি হয়ে কাজ করতাম। খবরই কিভাবে গোয়েন্দা হতে পারে? কাজ করতাম পুলিশের খবরি হয়ে, কিন্তু পুলিশদের দেখে বেশ ভালো লাগতো। তাদের রহস্য সমাধান করার পদ্ধতি আমাকে বেশ আকৃষ্ট করত। সেই হিসেবে শখে টুকটাক ছোট ছোট রহস্য উদ্ঘাটন করেছি। পুলিশের বড়বাবুর বেশ নজরে পড়ে গেলাম একদিন। যথারীতি আমাকে ডেকে পাঠানো হলো থানায়। গেলাম আমি কলকাতার লালবাজারে। বড়বাবু আমাকে জানালেন, একটা বাচ্চা পাচার চক্র আমাদের কলকাতা জুড়ে এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এই চক্রগুলো বেড়ে উঠেছে। এটাকে বন্ধ করার কোনো সূত্র আমরা খুঁজে পাচ্ছি না। তোমার সাহায্য চাই। আমরা সবাই ফেল এই জায়গায়। সমর, এবার তোমায় কিছু একটা করতে হবে। আমি যতটা পারবো চেষ্টা করব। আপনি এখানে এলেন কিভাবে তাহলে? আমি এসব কিছুই বলবো না। যদি কোনোদিন আবার দেখা হয় তাহলে বলবো। আবার দেখা হয় মানে? এখান থেকে কোথায় যাব, আর কিভাবেই বা যাব? তোমাকে পালানোর পথ বলে দিচ্ছি। মানে আপনি পালানোর রাস্তা জানেন? হ্যাঁ, জানি। তাহলে আপনি পালিয়ে যাননি কেন? বললাম না, এসব কিছু এখন তোমাকে বলবো না। তবে তোমায় পালিয়ে যাওয়ার রাস্তা বাতলে দিচ্ছি। এরপর কানের কাছে মুখ নিয়ে সে রাস্তাটা বলে দিলেন, এমনকি কিভাবে দেশে পালাতে হবে সেটাও বলে দিলেন। হঠাৎ একটা কাপড়ের টুকরো দিলেন। খুলে দেখলাম তার মধ্যে কিছু লেখা রয়েছে। ভাষাটা বুঝতে পারলাম না, বাংলা ভাষা তো নয়। জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা কি দিয়ে লেখা? তুমি যেটা ভাবছো এটা সেটা নয়। তবে কি? এটা কোনো কলমের কালি নয়। এটা রক্ত দিয়ে লেখা, মানুষের রক্ত, আমার শরীরে রক্ত দিয়ে লেখা। একটা সাংকেতিক তথ্য আছে। আগের বার পালাতে গিয়ে ধরা পড়ার পর এই ব্যবস্থা। তাও অনেকদিন হয়ে গেল লিখেছি, তাই আবছা হয়ে গেছে। তুমি নাও, আমাদের সঙ্গীদের দেবে এটা, তাহলে আর তোমাকে সন্দেহ করবে না। শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল। এরপর আমরা অপেক্ষা করতে লাগলাম
প্রহরী কখন আসে। এক অদ্ভুত পোশাক পরা প্রহরী ঘরে ঢুকলো। আমরা দুজনেই শুয়েছিলাম। প্রথমেই আমাকে একটা ইঞ্জেকশন দিতে আসছিল। আমি চোখ বুজে শুয়ে রইলাম। হঠাৎ শুনি একটা ধস্তাধস্তির শব্দ। হঠাৎ গোয়েন্দা সমর ঝাঁপিয়ে পড়ল ওই প্রহরীর ওপরে। ঘুরে আমাকে নির্দেশ দিল, হাত থেকে ইঞ্জেকশনটা কেড়ে নাও, নিয়ে বুকের এফোর ওফর করে দাও। বুঝুক বেটা এই ইঞ্জেকশনের কত জ্বালা। ইঞ্জেকশনটা হাতে নিয়ে দেখলাম কিছুক্ষণ, তারপর প্রচণ্ড রাগে সজোরে বসিয়ে দিলাম প্রহরীর বুকে। প্রহরীটা লুটিয়ে পড়ল মাটিতে। বিষের সঙ্গে ঘুমের ঔষধ মেশানো থাকে, তাতে বিষ তাড়াতাড়ি কাজ করে। আর কম্বল দেয় কারণ কম্বলের শরীর গরম হয়, রক্ত চলাচল বেশি তাড়াতাড়ি হয়। কাজেই বিষ ছড়াবে তাড়াতাড়ি। আর দেরি করো না, পালাও। আপনি যাবেন না? না, আমি এখন যেতে পারবো না, আমার চলার মতো শক্তি আর নেই। এদের এই পাশবিক অত্যাচার শরীর সইতে পারেনি, এখন শুধু মৃত্যুর অপেক্ষা করছি। তুমি যাও, তোমার জীবন সবে শুরু, তোমার সামনে জীবনের বিস্তীর্ণ প্রান্তর পড়ে আছে, তুমি যাও। আর দাঁড়ালাম না, সমরবাবুকে ছেড়ে বেরিয়ে পড়লাম। ভারী শেকলের জন্য চলতে পারছিলাম না, তাও যতটা সম্ভব আওয়াজ কম করে আস্তে আস্তে চলতে লাগলাম। চারিদিকে প্রচণ্ড অন্ধকার, তাও মনের মধ্যে ছিল মুক্তির আনন্দ। কিছুটা পথ গিয়ে ডান দিকে ঘুরলাম। হঠাৎ মনে হলো পায়ের শব্দ। ভাবলাম হয়তো মনের ভুল। আবার এগোতে লাগলাম। সমরবাবুর দেখানো পথে চলতে চলতে একটা বন্ধ দেওয়ালের কাছে এসে দাঁড়ালাম। দরজা খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। সমরবাবু বলেছিল মেঝেতে হাত দিয়ে খুঁজতে হবে একটা সূর্য চিহ্ন। চিহ্নটা হাত দিয়ে ঠেলে দিলেই খুলে যাবে একটা নদীর পথ। সেই মতো ধাক্কা দিলাম, কিন্তু খুলল না প্রথমে। তারপর জোরে ধাক্কা দিতেই অনুভব করলাম দরজাটা খুলে গেল। একটা সিঁড়ি চলে গেছে নিচে। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, তবুও ধীরে ধীরে পা ফেললাম। যখন প্রায় নিচে পৌঁছে গেছি, একজন প্রহরী আমাকে ধরতে এলো। সমরবাবুর কাছে শেখা মারের প্যাচ আমি কায়দা করে প্রহরীটার ওপর চালিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে শুনতে পেলাম কুলকুল নদীর আওয়াজ। এই সরু নদীটা গিয়ে মিশেছে বিখ্যাত নীল নদের সাথে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে এগিয়ে গেলাম নদীর দিকে। দেখলাম নদীর সামনে বাঁধা রয়েছে একটা ছোট্ট ডিঙি নৌকো। উঠে পড়লাম তাতে। হঠাৎই জলের তলা থেকে কে যেন ধাক্কা মারতে শুরু করলো নৌকোটাকে। তাকিয়ে দেখলাম একটা প্রকাণ্ড কুমির। ওদিকে কিছু লোক বাইরে বেরিয়ে এসেছে। আমাকে পালাতে দেখে তারা চিৎকার করতে লাগলো। নৌকোটা উল্টে যাওয়ার মুহূর্তেই ঝাঁপিয়ে পড়লাম জলে। পায়ে শিকল বাঁধা থাকায় সাঁতার কাটতে খুব অসুবিধে হচ্ছিল। ততক্ষণে কুমিরটা আবার এগিয়ে আসছিল আমার দিকে। এর মধ্যেই কয়েকজন প্রহরী এগিয়ে এলো আমার কাছে। জলের মধ্যে শুরু হলো প্রচণ্ড ধস্তাধস্তি। কোমরে গুজে রাখা তীরগুলো বার করে সজোরে গেঁথে দিলাম প্রহরীদের গলায়। ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত, কিন্তু লোহার শিকলগুলো এতটাই ভারী যে হাত নাড়াতেও কষ্ট হচ্ছিল। নদীটা খুব সরু, তাই দুধারের পাড়গুলো ছিল হাতের নাগালের মধ্যেই। একটু পরেই উঠে পড়লাম পাড়ে। মুক্তির আনন্দ মনের মধ্যে অদ্ভুত একটা মুক্তির আনন্দ। চারিদিকে তাকিয়ে দেখি চাঁদের মিঠে আলোয় ভরে গেছে চারিদিক। আমি কোনো রকমে উঠে আবার হাঁটতে শুরু করলাম। ধীরে ধীরে কিছুক্ষণ হাঁটার পরে রাতের আকাশ পরিষ্কার হয়ে এলো। পেছনে নদীর দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎ দেখলাম একটা নৌকা এসে থামলো। বুকটা আবার ঢিপঢিপ শুরু করলো আমার। 6 জন লোক এসেছে এবার। একজনকে আমি ভালো মতো চিনতে পারলাম। বুঝতে পারলাম কে আসলে এই সব কিছুর পেছনে রয়েছে। আমি যতটা পারলাম চেষ্টা করলাম বালির মধ্যে নিজেকে লুকিয়ে ফেলতে। ওরা বেশ খানিকক্ষণ এদিক ওদিক তল্লাশি চালালো, কিন্তু আমায় খুঁজে পেল না। ওরা নৌকায় উঠে চলে যাওয়ার পর আমি বালি থেকে উঠে দাঁড়ালাম। রওনা দিলাম বন্দরের উদ্দেশ্যে। একসময় পৌঁছে গেলাম বন্দরে। প্রকাণ্ড বন্দর, চারিদিকে শুধু লোকজনের ভিড়। আমি ভাবছিলাম ইন্ডিয়ার জাহাজ কিভাবে খুঁজব। তার ওপর চেহারার এই অবস্থা, পায়ে শিকল বাঁধা, নিম্নাঙ্গে শুধু একটা কাপড় জড়ানো। আমাকে দেখে কেউ যদি জিজ্ঞেস করে আমি কি বলবো? হঠাৎ চোখে পড়ল আমার ডান দিকে দাঁড়িয়ে আছে ইন্ডিয়া নামের জাহাজটি। পাটাতন ফেলাই ছিল। আমি উঠে গেলাম সিঁড়ি দিয়ে। একটা লোক অদ্ভুত ভাষায় আমায় কিছু একটা বলল, কিন্তু আমি বুঝতে পারলাম না। সেই ব্যক্তি আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই আমি বললাম, আমায় গোয়েন্দা সমর পাঠিয়েছেন। বেশ বেশ, এসো ভিতরে এসো। আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে পরার কাপড় দিল, খেতে দিল। তারপর একটা সময় আমাদের জাহাজ ছাড়ল।
ঘড়িতে তখন 12:30। এরপর কলকাতা পৌঁছতে আমাদের 10 দিন সময় লেগেছিল। আসার সময় জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনারা তো সমরবাবুর জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আপনারা জানলেন কি করে যে তিনি ফিরবেনই? মানে আমি বা সমরবাবু কেউ আসবেন আপনাদের জাহাজে, আপনারা জানলেন কি করে? সমরবাবু ধরা পড়বে জানতাম, সেই জন্যেই আমাদের সময় দেওয়া হয়েছিল 2 বছর। সেই মতো আমরা ওই মিশর সরকারের থেকে অনুমতি নিয়ে এসেছি। যদি 2 বছরের মধ্যে না ফেরে সমর, তাহলে দেশে ফিরে যাব, আর এই প্রজেক্টে বা প্রকল্প চিরদিনের মতো চাপা পড়ে যাবে। কিন্তু ওই ভগবানের হয়তো তাই ইচ্ছে ছিল না, সমর ধরা পড়লেও তোমায় ঠিক রক্ষা করেছে। কিন্তু ওখান থেকে তো আমরা চলে এলাম, ওরা যে অন্য কোথাও ঘাঁটি করবে না? চিন্তা নেই, আসার আগে মিশর সরকারকে জানিয়ে দিয়েছি। সমগ্র মিশর তল্লাশি করে সমস্ত পিরামিড একটা একটা করে খুঁজে বার করবে। ততদিনে আমাদের দল নিয়ে আবার আসবো আমরা। আমি দেশে ফিরে সবার আগে লালবাজারের বড়বাবুর সঙ্গে দেখা করলাম। তাকে সব বলে সবার আগে তার হাতে তুলে দিলাম ওই সবুজ ফলের গা থেকে রস বার করা হোমিওপ্যাথিক শিশিটা। আফিম তৈরি হচ্ছে, আর সেই সাথে বাচ্চাদের অঙ্গ পাচার আর মানুষের চামড়ার ব্যবসা। স্যার, বলো। স্যার আমি জানি এই চক্রের সাথে কে জড়িত আছে। বড়বাবু চেয়ার ছেড়ে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, কি বলছো তুমি? সত্যিই জানো কে জড়িত? হ্যাঁ স্যার, আমি জানি। চলো তাহলে এক্ষুনি চলো। কোথায় সেই জায়গা? ঠিক আছে চলুন, তবে একটা শর্ত আছে। আগে আমি সেখানে যাব, আপনারা কেউ ঢুকবেন না। পুরনো একটা বোঝাপড়া আছে, সেটা সারব। কিসের বোঝাপড়া? আমার মা বাবাকে আগুনে পুড়িয়ে মারার কারণ জানতে চাইব। বড়বাবু আর কিছু বললেন না। আমরা রওনা দিলাম যেখানে আমি যেতে চেয়েছি সেখানে। আমরা ওখানে বিকেলবেলায় গিয়ে পৌঁছলাম। জায়গাটা খুব শান্ত আর নিরিবিলি। একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। ভাবতে লাগলাম যার খোঁজে এসেছি তার দেখা পাবো কিনা। বারান্দা থেকে উঠে ঘরের মূল দরজায় টোকা দিতে যাব, দেখি দরজাটা খুলে গেল। প্রবেশ করলাম বাড়ির মধ্যে। বাইরে পুলিশ দাঁড়িয়ে, জানলার কাছে একটা ক্যানভাস দাঁড় করানো। ক্যানভাসের সামনে সেই মানুষটি দাঁড়িয়ে, এক হাতে তুলি আর এক হাতে রং মাখার পাত্র। খুব সাবধানে আগে ছিটকিনিটা লাগালাম, তারপর পাশের টেবিলে রাখা একটা ফুলদানি হাতে তুলে নিয়ে লুকিয়ে নিলাম পেছনে। সবার জীবনের রং মুছে দিয়ে এখানে ফাঁকা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে জানলা দিয়ে প্রকৃতি দেখছেন, রং করছেন। চমকে উঠে সে পেছনে ফিরে তাকালো। আপনি কে? আপনার জম। কি যাতা কথা বলছেন? কে আপনি? সহজেই ভুলে যাও দেখছি। যাকে একটা সময় এত ভালোবাসতে, তাকে চিনতেই পারলে না। তুমি যা করেছো সবটা পয়সার জন্য। আমাকে বেচে দিয়ে কত টাকা কামালে? আমাকে দেখে আর আমার কথাগুলো শুনে মিনুদি যেন পুরো পাথর হয়ে গেছে। কি বলবে বুঝতে পারলো না। আমি ডান হাতটা বাড়িয়ে এগিয়ে যেতেই মিনুদি হঠাৎ বলল, আসবি না, একদম কাছে আসবি না, একদম আসবি না। কি হলো? এভাবে পিছিয়ে যাচ্ছ কেন? বাবা মাকে কেন মারলে? আমার জীবনটা কেন নষ্ট করলে? দেখ, তোর কোথাও ভুল হচ্ছে। অন্য কেউ করেছে এমন। আর তাছাড়া তুই জানলি কি করে আমি করেছি? আরে ভুলের দুনিয়ায় তো আমি ছিলাম। ভুলটা ভেঙেছে এই কিছুদিন আগে। হঠাৎ দেখি মিনুদি পালানোর চেষ্টা করছে। আমি চিৎকার করে বললাম, একদম চেষ্টা করো না, কোনো লাভ হবে না। মিনুদি হঠাৎ ড্রয়ার থেকে আগ্নেয়াস্ত্র বার করে আমার দিকে তাক করে বলল, আর এক পা এগুলেই গুলি করে খুলি উড়িয়ে দেবো তোর। ওখানে যখন মরিসনি তখন আমার হাতেই তোর মরণ লেখা আছে। মিনুদি সঙ্গে সঙ্গে আমাকে তাক করে গুলি চালালো। গুলিটা এসে লাগলো আমার কাঁধে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। আমি অসহ্য যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লাম। আমি আর অপেক্ষা না করে দু হাতে ধরে থাকা দুটো শক্ত তুলি নিয়ে ঝাঁপিয়ে পড়লাম মিনুদির ওপরে। গেঁথে দিলাম চোখে তুলি দুটো। ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। আর্তনাদ করে উঠল মিনুদি। চিৎকার করে বললাম, কি কেমন লাগছে যন্ত্রণা? মেঝেতে শুয়ে কাটা পাঁঠার মতো ছটফট করতে লাগলো মিনুদি। আর সেই মুহূর্তে লালবাজারের বড়বাবু ঢুকলো দরজা ভেঙে। আবার বন্দি হলাম। ফাঁসির সাজা হলো। বয়স কম বলে সেই সময় ফাঁসি হলো না,
এই হোমে এনে রাখা হলো আমাকে। বুদ্ধুর চোখ জলে ভরা। আমরা ওর কাহিনী শুনে স্তব্ধ হয়ে গেছি। কিছু বলার মতো ভাষা খুঁজে পেলাম না। একটা ছেলে এতটুকু বয়সে কত সহ্য করলে এমন জায়গায় যেতে পারে সেটা কল্পনা করাও আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ল। আমরা বেশি কিছু বলতে পারলাম না। বুদ্ধু তুমি চিন্তা করো না, তোমার ফাঁসি দেখবে ঠিক উঠে যাবে। হ্যাঁ, আজ শুয়ে পড়ো, কাল বরং কথা হবে। আমাদের সাথে বুদ্ধুর ছিল সেই শেষ দেখা। পরের দিন ঘুম থেকে উঠে শুনি বুদ্ধু ভোর রাতে তালা খুলে পালিয়েছে। কেউ ঘুণাক্ষরেও কিছু বুঝতে পারেনি। বেলায় বিছানা ঝাড়তে গিয়ে আমার বালিশের নিচে একটা ভাঁজ করা ছোট কাগজ পাই। খুলে দেখি তাতে লেখা, আমার ভালো নাম জানতে চেয়েছিলে না, নামটা লিখে দিয়ে গেলাম। আর কোনোদিন হয়তো দেখা হবে না, ভালো থেকো তোমরা। দাদু থামলেন। দাদুর চোখেও জল চিকচিক করতে দেখলাম। আমি আর বিশেষ কিছু বললাম না, শুধু বললাম, দাদু রাত হলো, আমি আসি। সবেমাত্র পিছন ঘুরেছি, দাদু বললেন, দাঁড়াও। আমি থামলাম। এবার বুঝতে পারছো তো কেন আমি বাইরের লোকেদের খুব একটা পছন্দ করি না ঘরে? কারণ বাইরের লোক উপকারের থেকে অপকার বেশি করে, কিন্তু তোমরা সেটা বোঝো না। আচ্ছা, বুঝলাম। আচ্ছা দাদু, কাগজে নামটা কি লেখা ছিল? মানে বুদ্ধুর ভালো নামটা ঠিক কি? জয়দীপ, যার অর্থ হলো জয় প্রদীপ। আর আরবি ভাষায় রূপান্তর করলে এর মানে দাঁড়ায় নূর আল ফত।